আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইন্টারমিডিয়েট এবং পলিটেকনিক স্টুডেন্টদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিকস, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র। তো তাপগতিবিদ্যার নর্মালি আমরা জানি দুটো সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এই দুইটা সূত্র খুব কনফিউশন লাগে এবং এই দুইটা সূত্রের সাথে রিলেটেড যে টার্মগুলো এগুলো খুব ভেজাল লাগে, বুঝতে কঠিন হয়। তো আসো তোমাদেরকে খুব উদাহরণ দিয়ে সহজ করে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো তোমরা সাথে থাকো, সাথে আমার ক্লাসটা করো। তো বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি বন্ধুরা? দেখো, কথাটার মধ্যেই কিন্তু কথা লুকিয়ে থাকে। যেমন তাপ গতিবিদ্যা, তার মানে কি তাপ গতি পায়, এটা আবার কেমন কথা? আচ্ছা, তোমরা এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বুঝতে গেলে তোমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ওয়াটার হিটার। তোমরা তো জানো সবাই যে ওয়াটার হিটারে আমরা যখন পানি গরম করি, তো ওয়াটার হিটারে পানি গরম করি মানে কি, ওইখানে যখন ওই যে পানিটা যখন তাপ নেয় না, তো তাপ নিতে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পানিটা চুপ থাকার পরে একটা সময় পরে ওই নিচের পানিটা আর ওই তাপটা সহ্য করতে পারে না পারার কারণে নিচের পানিটা কোথায় যায়? উপরে চলে যায়। আর উপরের পানিটা তখন কোথায় যায়? চলে আসে নিচে চলে আসে। তার মানে পানিটা স্থির পানি ছিল, সেটা কি হয়ে গেল? গতিপ্রাপ্ত হয়ে গেল না? দেখেন, দিচ্ছেন কি তাপ, আর পেলেন কি গতি। কার গতি? পানির গতি। ঠিক তদ্রূপভাবে এই পানি তাপ নিতে একটা সময় এই পানি কিসে পরিণত হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। অর্থাৎ পানির অবস্থার পরিবর্তন ঘটে গেল। তার মানে অবস্থার পরিবর্তন হওয়া, আমরা জানি অবস্থার পরিবর্তন হওয়া মানেই কি? কাজ। তার মানে ওয়াটার হিটারের যে পানি গরম করা হয়, এটা দিয়ে আপনি তাপগতিবিদ্যার সূত্র একদম পানি করে ফেলবেন। ওকে বন্ধুরা? তো কি বলছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে তাপকে সম্পূর্ণরূপে কাজে, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে, অর্থাৎ গতিশক্তিতে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে এই যত আমি তাপ দিব কাজ তত সংগঠিত হবে, অর্থাৎ কাজ তাপের সমানুপাতিক। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন প্রশ্ন হলো, এটাই কিন্তু হচ্ছে প্রশ্ন হলো যে এখন কি সম্পূর্ণ আমি যতগুলো তাপ দিচ্ছি সম্পূর্ণ তাপ কি কাজে পরিণত হচ্ছে? অবশ্যই কিন্তু সম্পূর্ণ তাপ কাজে পরিণত হবে না। কিছু তাপ কি হয়, ওই যে পানিটা যে চুপ থাকে না, ওর তো একটা অভ্যন্তরীণ শক্তি আছে, ওই অভ্যন্তরীণ শক্তি ব্যয় করতে কিছু পরিমাণ তাপ খরচ হয়ে যায়। অর্থাৎ তাপকে যদি আপনি কাজে পরিণত করতে চান, তাহলে কিছু পরিমাণ তাপ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়ে যায়। তো এখন এই যে বিজ্ঞানী জুল প্রথম কিন্তু এই সূত্রটা দিছে যে তাপকে যদি আপনি কাজে বা যান্ত্রিক শক্তিতে বা গতিশক্তিতে পরিণত করতে চান, তাহলে আপনি যত তাপ দিবেন আপনি তত কাজ পাবেন, অর্থাৎ তাপ কাজের সমানুপাতিক। কিন্তু বিজ্ঞানী ক্লসিয়াস দেখলেন যে আসলে আদৌ কি আমি যত তাপ দিচ্ছি তত কি কাজ পাবো? না, কখনোই সম্ভব না। আমি যে পরিমাণ তাপ দিচ্ছি এই তাপটা কিছুটা ব্যয় হবে। কোথায় ব্যয় হবে? ওই কোনো একটা পদার্থ বা কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। আমরা জানি প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি নিয়ে থাকে। তো এই জন্য ক্লসিয়াস পরে কি বললেন যে না, আপনি যত তাপ দিবেন অর্থাৎ তাপ বাড়াবেন, সেই তাপটা কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে আর কিছুটা কাজে পরিণত হবে। ওকে বন্ধুরা? এখন এই তাপগতিবিদ্যার সূত্রগুলো আমরা চারটা প্রক্রিয়াতে খেয়াল করব, যে চারটা প্রসেসে কি কি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রূপ দেয়। তো প্রথমে যেটা প্রক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। এই সম উষ্ণ প্রক্রিয়া মানে কি? সমান উষ্ণতা। অর্থাৎ সমান উষ্ণতা মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট, মানে তাপমাত্রাটাকে আমি স্থির ধরে রাখলাম। যেমন গ্যাসের সিলিন্ডারে আমি তাপমাত্রাকে স্থির ধরে এখন সেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটাবো না। টি মানে কি? টি মানে হচ্ছে তাপমাত্রা আমি স্থির রাখলাম, তাপমাত্রা কনস্ট্যান্ট। স্থির মানে কি? কনস্ট্যান্ট। আর ডিটি মানে কি? তাপমাত্রার পরিবর্তন। আসলে সত্যি কথা বলতে কি, যেটা স্থির রাখা হয় সেটার তো পরিবর্তন হয় না, তাই না? এই জন্য এখানে কিন্তু ডিটি মানে দ্বারা পরিবর্তন বুঝাইছে, আর টি দ্বারা কিন্তু কনস্ট্যান্ট বুঝাইছে। তার মানে টিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিটিটা হবে 0, অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। এইরকম একটা প্রক্রিয়াকে বলা হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আপনার হচ্ছে যে আপনি যদি চাপ এবং আয়তন বাড়ান, আপনি যদি ওই প্রক্রিয়াটাতে চাপ এবং আয়তন বাড়ান, তাহলে সেখানকার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয়ে যাবে।
অর্থাৎ আপনি ওখানে যে পরিমাণ তাপ দিবেন ঠিক সে পরিমাণই কাজ পাবেন। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে যে একটা তাপ ব্যয় হয় ওইখানে ওটা হবে না। তার মানে এই সমষ্ণ প্রক্রিয়ায় এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটাতে আপনি যত তাপ দিবেন তত কি পাবেন, কাজ পাবেন। যত তাপ দিবেন তত কাজ পাবেন, অর্থাৎ সম্পূর্ণরূপে তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় যে প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আর অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা কি বা রুদ্ধতাপীয় প্রসেসটা কি? এই রুদ্ধতাপীয় প্রসেস হচ্ছে যে এইখানে আপনি তাপটাকে, আগে কিন্তু তাপমাত্রা ছিল, এবার আপনি তাপটাকে কনস্ট্যান্ট করবেন। কাকে কনস্ট্যান্ট করবেন? তাপটাকে। বুঝতেছো কি? হ্যাঁ, মনোযোগ দাও কিন্তু। তাপটাকে কনস্ট্যান্ট করবা। তাপটাকে যদি আপনি কনস্ট্যান্ট করেন তাহলে তাপের পরিবর্তন কি হবে? হবে না। তার মানে ডিকিউ এখানে জিরো। তাহলে ডিকিউ যদি জিরো হয়, আমি এই যে এইখানে এই প্রসেসটাতে পিভির পরিবর্তন ঘটাইছি, এখানেও পিভির পরিবর্তন ঘটাবো। তাহলে পিভির যদি আমি পরিবর্তন ঘটাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাজের পরিমাণ ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ এখানে শীতল হয়ে যাচ্ছে সিস্টেমটা। আপনি যত তাপ দিবেন এখানে সিস্টেমটা কাজটা তত আপনার হচ্ছে ঋণাত্মক হচ্ছে। কাজটা কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ সংকোচন ঘটতেছে। এরপরে দেখেন তো সম আয়তন বা আইসোখরিক প্রসেসে কি বলা যায়? আইসোখরিক প্রসেস সম আয়তন মানে কি? এবার আপনি আয়তনটাকে স্থির ধরবেন। কাকে স্থির ধরবেন? আয়তনকে স্থির ধরলে আয়তনের পরিবর্তন জিরো। তাহলে আয়তনের পরিবর্তন যদি জিরো হয় তাহলে আপনি এখানে কাজ পাচ্ছেন জিরো, এবং এখানে তাপমাত্রা এবং চাপটাকে আপনি পরিবর্তন করতেছেন। তার মানে এখানে দেখেন যে পরিমাণ আপনি তাপ দিছেন সম্পূর্ণ তাপ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়েছে, এখানে কোনো কাজ হয়নি। অর্থাৎ এই যে সমউষ্ণ প্রক্রিয়া এবং সমায়তন প্রক্রিয়া, এই দুইটার মধ্যে মেইন যে ইম্পর্টেন্ট পার্থক্য সেটা হচ্ছে এখানে আপনি সম্পূর্ণ তাপকে কাজে পরিণত করতেছেন, আর এখানে আপনি সম্পূর্ণ তাপকে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় করতেছেন। সমচাপ প্রসেসটা কি? আইসোবারিক প্রসেসটা। এখানে আইসোবারিক সমচাপ মানে চাপটাকে আপনি কনস্ট্যান্ট করবেন। তাহলে চাপটাকে যদি আপনি কনস্ট্যান্ট করেন তাহলে চাপের পরিবর্তন ডিপি জিরো হবে। আর যদি আপনি ডিপি জিরো হয় তাহলে আপনি এখানে কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। তার মানে এখানে আপনি সম্পূর্ণ কাজটাকে, মানে এখানে সম্পূর্ণ তাপটাকে আপনি কাজে পরিণত করতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে এই যে আপনি এখান থেকে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমায়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়া, এই চারটার পার্থক্যটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যায়। এবং সব জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কে স্থির থাকতেছে বা কনস্ট্যান্ট থাকতেছে, আর কার পরিবর্তন জিরো হচ্ছে, আর আমি কি পাইতেছি, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করে আমি কি পাইতেছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়া আমি পাইতেছি সম্পূর্ণ তাপকে সম্পূর্ণ কাজে, সমায়তন প্রক্রিয়া আমি পাইতেছি সম্পূর্ণ তাপকে সম্পূর্ণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি পাইতেছি কি এখানে কাজটা ঋণাত্মক হচ্ছে অর্থাৎ সংকোচন ঘটতেছে, আর সমচাপ প্রক্রিয়ায় আমি কাজটা পাইতেছি কি, মানে এখানে কাজের পরিমাণটা সর্বোচ্চ পাইতেছি। এরপরে বন্ধুরা আসেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বিশিষ্ট কয়েকজন বিজ্ঞানী বিভিন্ন মন্তব্য দিয়েছেন। তার মধ্যে হচ্ছে কার্নো, ক্লসিয়াস, কেলভিন আছেন। কার্নো বলেছেন কি যে নির্দিষ্ট কোনো তাপ, এই যে নির্দিষ্ট কোনো আপনি তাপ নিলেন, এই তাপটাকে সম্পূর্ণরূপে আপনি কাজে বা গতিশক্তিতে পরিণত করতে পারবেন না। এরকম করে আপনি এটা সম্ভব না। এই ধরনের কোনো ইঞ্জিন এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব নয় যে আপনি সম্পূর্ণরূপে তাপকে কাজে পরিণত করতেছেন। এটা কে বলেছেন? কার্নো বলেছেন। আর ক্লসিয়াস কি বলছে? ক্লসিয়াস বলছে যে নিম্ন উষ্ণতর বস্তু থেকে, আমরা জানি যে নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপ উচ্চতর উষ্ণতার বস্তুর দিকে যায় কি না, উচ্চতর বস্তু থেকে তাপ নিম্নতর উষ্ণতার বস্তুর দিকে যায়। আমরা জানি যে তাপ যেখানে গরম থেকে ঠান্ডার দিকে যায়, অর্থাৎ উচ্চ উষ্ণতর বস্তু থেকে নিম্ন উষ্ণতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। তো এটা তাপের ন্যাচারাল বৈশিষ্ট্য। কিন্তু ক্লসিয়াস বলছে যে উল্টা ঘটনা যদি আপনি ঘটান, অর্থাৎ নিম্ন উষ্ণতার বস্তু থেকে মানে বরফ থেকে আপনি যদি পানিতে তাপ শক্তি সরবরাহ করেন তাহলে এটা কিন্তু অটোমেটিক বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করা সম্ভব নয়। অবশ্যই আপনাকে এখানে বাইরের কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে। আর আমরা জানি বরফকে পানিতে পরিণত করতে গেলে কি লাগে, আমরা জানি যে পরিবেশে যদি আমি বরফ রেখে দিই তাহলে পরিবেশ থেকে সে তাপ নেয়, অর্থাৎ পরিবেশ থেকে তাপ নিয়ে সে কি হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে। এটা কিন্তু আপনার হচ্ছে যে অটোমেটিক ঘটবে না যদি বাইরে কোনো শক্তি না থাকে। এই বাইরে যদি শক্তি না থাকে তাহলে বরফ কিন্তু বরফই থেকে যেত, ও আর পানি হতো না। এরপরে ক্যালভিন সাহেব কি বলছে? ক্যালভিন সাহেব বলছে
যে শীতল, এই যে শীতলতম মানে খুব ঠান্ডা, এটা 0°C তাপমাত্রা বরফ নিলাম, শীতল থেকে অধিকতর শীতল মানে আরও ঠান্ডা। তাহলে এবার -10°C তাপমাত্রা বরফ আমি নিলাম। তাহলে এই 0°C তাপমাত্রার বরফ থেকে শক্তির অবিরাম সরবরাহ কি -10°C তাপমাত্রার দিকে সম্ভব? কখনোই সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ এখানে এটা এরকম একটা যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি যেটা নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে অধিকতর নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে শক্তির অবিরাম সরবরাহ সম্ভব হয় না। এখন দেখেন এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা দুইটা প্রসেস কল্পনা করি। এখানে যেমন আমরা 4টা প্রসেস কল্পনা করি, ঠিক তদ্রূপভাবে এখানে আমরা 2টা প্রসেস কল্পনা করি। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি বন্ধুরা? মনে করো সাপোজ এক টুকরা বরফের খণ্ড নিছো, এখন এই বরফের খণ্ডকে তুমি পানিতে পরিণত করবা, তাহলে পরিবেশে রেখে দিলা, তাহলে পরিবেশে বা সিস্টেমে রেখে দিলা, তাহলে কি হবে? এই বরফটা তাপ নিয়ে পানিতে পরিণত হবে। আবার এই পানিকে এবার তুমি হচ্ছে যে ফ্রিজে রাখো, তাহলে কি হবে? এই পানিটা কি হবে? তাপ বর্জন করবে, তাপ বর্জন করে সে বরফে পরিণত হবে। তার মানে এখানে কোনো তাপ হারাবেও না, এখানে কোনো তাপ হারাবে না। অর্থাৎ যে পরিমাণ বরফ যে পরিমাণ তাপমাত্রা গ্রহণ করে পানিতে পরিণত হয়, পানি ঠিক সে পরিমাণ তাপ গ্রহণ করে বরফে পরিণত হবে। এটাকে বলা হচ্ছে, এখানে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, অর্থাৎ ক্যালরিমিতির মূলনীতি এখানে মেনে চলে। তাহলে এই প্রসেসটা দেখেন, বরফকে পানিতে পরিণত করা যায়, আবার পানিকে বরফে পরিণত করা যায়। এটাই হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া, অর্থাৎ প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থা যাওয়া যায়, শেষ অবস্থা থেকে প্রাথমিক অবস্থায় আসা যায়। কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়া কি হয়? অপ্রত্যাগামী প্রক্রিয়া কিন্তু প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থায় যাওয়া যায়, কিন্তু শেষ অবস্থা থেকে প্রাথমিক অবস্থায় আপনি আসতে পারবেন না। যেমন ধরেন এই যে হাত আছে, হাতে আমি যদি ঘর্ষণ দেই, ঘর্ষণ দেওয়ার ফলে কি হলো? কাজ থেকে আমি কি পাইলাম? তাপ পাইলাম। এখন এই তাপটা তো প্রকৃতিতে অবমুক্ত হয়ে গেল, এখন ওই তাপ থেকে কি আমি ঘর্ষণ উৎপাদন করতে পারবো না। তার মানে এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে যে ওই ধরনের প্রক্রিয়া যেটাতে আপনার তাপশক্তির পুনরুদ্ধার ঘটতেছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় থেকে শেষ অবস্থা থেকে প্রাথমিক অবস্থা যাওয়া যাচ্ছে। কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এ ধরনের কোনো প্রসেস নাই। প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থা যাওয়া যায়, কিন্তু শেষ অবস্থা থেকে প্রাথমিক অবস্থায় যাওয়া যায় না। ওকে বন্ধুরা, এটাই হচ্ছে ইররিভার্সিবল বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার আর একটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মৃত্যু। আমরা মারা যাব, কিন্তু মৃত থেকে আবার জীবিত হব না। একটা হচ্ছে পুনরুজ্জীবন আর একটা হচ্ছে রিসারেকশন, পুনরুত্থান। আমাদের পুনরুত্থান হবে, কিন্তু পুনরুজ্জীবন হবে না। ঠিক আছে বন্ধুরা, ওকে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তো আমার জন্য দোয়া রাখিও। বেস্ট অফ লাক টু ইউ।